আওয়ামী লীগ একটা জঘন্য কালচারের সূচনা করেছে এবং যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে বলে 5ই আগস্টের পরে ক্ষমতা নিয়েছে তারা সেটাকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। এইটা খুব আনফরচুনেট। আমার কাছে বরং মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করার চেয়ে অনেক ভয়াবহ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যেটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফর এক্সাম্পল, এই যে আমরা যে ঘটনাটা নিয়ে মিডফোর্ডে আলোচনা করছি এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি, মানে একটা প্রেক্ষাপটের পরে ঘটনাটি ঘটেছে। কি প্রেক্ষাপট? যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে 150-র উপরে মাজার ভাঙা হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত এসছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শোরুম উদ্বোধন করবেন বা মঞ্চ নাটক করবেন সেগুলোতে বাধা এসছে। সো এই প্রেক্ষাপটটা 9 মাস ধরে করা হয়েছে। সমকালের একটা রিপোর্ট বলছে যে গত 4 মাসে সারা দেশে 1322 জনের উপরে খুন হয়েছে। আপনি যদি আগের বছরগুলো দেখেন সেগুলো কোনো বছরে 51, কোনো বছরে 55, কোনো বছরে 56, কোনো বছরে 47, অর্থাৎ সংখ্যাটি 100-র আশপাশেও না। সেখানে এই সরকারের আমলে গত 4 মাসে 1300-র উপরে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে উল্লম্ফন, মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং 82 জনের উপরে মানুষ মব কাণ্ডে মানে নিহত হওয়া, এটা অতীতে হয় না। আপনি কি করে এটা কনফার্ম যে এই রাজনৈতিক দল, কোন একটা রাজনৈতিক দল আসলে এই হত্যাকাণ্ডটা কমে যাবে? না, রাজনৈতিক দল আসে যেটা হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনকার চেয়ে অনেক বেটার হবে। রুমিনুল ফারহানা, আপনার কাছে জানতে চাই, আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সহায়তা করবে সব রাজনৈতিক দল, যেখানে আমরা দেখলাম যে কিন্তু বিএনপিকে আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, আর জামাতের সাথে তো আগে থেকেই দূরত্ব ছিল। এবং এনসিপির সাথে জামাতের সাথে সরকার দূরত্ব নেই, আমি বিএনপির কথা বলেছি, বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে। এখন বলতে গেলে সবার সাথেই তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা কেন? দেখুন, আমি সরকারের সঙ্গেটা বলি, অন্য রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যেকে যার যার ইলেকশন করবে, সো যেহেতু জোট না এটা, সো দূরত্ব হবে, এটাই স্বাভাবিক এবং এটাই সুস্থতার লক্ষণ। যেহেতু জোট হচ্ছে না, যার যার মতো শেষে ইলেকশন করবে। আমি বরং সরকারের দিকে একটু ফোকাস করি। আপনি বলছিলেন যে অতীতে সরকারগুলো তো পলিটিক্যাল লোক দিয়ে তৈরি হয়নি, ইন্টারিম গভর্নমেন্টগুলো, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টগুলো তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসে নাই, অতীতে 3 মাসের জন্য এসেছিল এবং তাদের একটাই ফোকাস ছিল, তারা ইলেকশন করবে এবং ইলেকশন করার জন্য যা যা দরকার তারা তাই করেছে। এবং অতীতের ইন্টারিম গভর্নমেন্টগুলো যারা যতবারই এসছে তার আগে কিন্তু একটা বৈধ নির্বাচিত সরকার ছিল যারা 5 বছর গভর্নমেন্ট রান করেছে, তারপর ইন্টারিম এসছে। সো এই সরকার যেরকম একটা হজবরল অবস্থা পেয়েছে, অন্য ইন্টারিম সরকারগুলো কিন্তু এতটা হজবরল পায়নি। একটু আমি ইন্টারফেয়ার করি, তাহলে কি রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধিতার একটা সরকারের জন্য একটা দীর্ঘসূত্রিতার সময় করে দিচ্ছে না? আমি আপনার সেই জায়গাটাতে আসছি। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যদি আপনি বলেন, তাহলে আমি শুরুটাই করব এই বলে যে সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে, এটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না, কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা কি লক্ষ্য করলাম? সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এখানে সকল শ্রেণী পেশা, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, আমরা স্টুডেন্টরা, পলিটিক্যাল কর্মীরা, সবাই গণ আন্দোলন, গণ জোয়ার তৈরি হয়েছে। সেটাকেই উনি 2-3 মাস পরে বললেন মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। তারপরে তিনি বললেন দেয়ার ইজ আ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট। এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ওরা যতদিন বলবে আমি থাকবো। অর্থাৎ যেখানে আপামর জনসাধারণ ওনার চেয়ারে বসালো, সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগকর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি। তিনি খোলামেলাই বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে,
না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা বিএনপি 17 বছর মাঠে যুদ্ধ করেছি, আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো, গণ অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন হোয়াট এভার, তারা যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধ আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে, মানে ওনাদের প্রত্যেকের জীবন গত 17 বছর নরকের মতো ছিল, তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন। সো দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন, যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকেই শুরু হলো এবং এটা এখনো চলছে। এই দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে? কারণ গণ আন্দোলনে কিন্তু একসাথেই আপনারা ছিলেন, এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা, এটা কি জন্য হচ্ছে? এটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, কেন নয়? এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে, জামাত তার মতো করে ইলেকশন করবে, নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে, আমরা আমাদের মতো ইলেকশন করব। সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই, আমাদের পলিটিক্যাল কিন্তু থাকবেই। একেবারে সদ্য একটা গঠিত একটা দল, রাজনৈতিক দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল। আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে? আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই, আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললেনই, আমাকে একটু বিনীতভাবে বলতেই হয়, জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে? ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না? অ্যাজ ইফ বিএনপির 17 বছরের সমস্ত ত্যাগ, সমস্ত আন্দোলন সংগ্রাম, জেলে যাওয়া, মামলা খাওয়া, গুম হওয়া, বিচার বহির্ভূতভাবে খুন হওয়া, এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল। ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটির বয়স 15 দিন হয় নাই, তার মুখপাত্র যখন বললেন 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মার খেয়েছি, তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না? ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই, প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে। সো যারা জুনিয়র, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ, এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না, এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা। কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে, আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয়, আমাদেরকে ছোট বলবেন না। তো আসলে ঠিক জানি না, স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি। আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আমি তর্কের খাতিরে যদি ধরি যে আগামীকালকে তারা ওখানে ভাঙচুর করলো, এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে। সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে, যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে। কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তখনই যদি এই অবস্থা হয় মাঠের, তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে। যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনো আমাদের ধারণা। সো নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি। সো এর মধ্যে যদি এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে, সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে, মানুষকে নিরাপত্তা দিতে না পারে, আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি। ছিনতাই অনেকটা কমে এসেছিল, এখন আবার ছিনতাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিয়ে যায়। এগুলো তো আমরা দেখিনি। হই হই করে মানুষের বাসায় ঢুকে যাওয়া, ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা, কিংবা গাড়ির কাজ খুলে 10 লাখ টাকা ভাইয়া জানে 7 লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া, সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া, এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি।